ক্ষেত্রে রাজনৈতিক দল যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কল আউট করেছেন, আমাদের প্রধান উপদেষ্টা সিরিয়াস লেভেলে তাকে ওন করেছে এবং সকল ক্ষেত্রে ওন করেছে। এই যে উপদেষ্টা মন্ডলীর মধ্যে রাজনৈতিক অভিলাষ থাকার পরিষ্কার ইঙ্গিত আমরা পাচ্ছি, পরিষ্কার সকল লক্ষণ প্রকাশ পাচ্ছে। এই হচ্ছে একটা সিচুয়েশন। আরেকটা জিনিস আপনাকে একটা উদাহরণের দিকে আমি নজর দিতে চাচ্ছি, প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ, ওদের ফেসবুক পেজে আমি লক্ষ্য করেছি কিছুদিন আগে তারা দিলেন জাতীয় নাগরিক পার্টির বিষয়ে কি কি ধরনের ফেক নিউজ এসছে। আমার কিন্তু চোখে পড়েনি ওনারা বিএনপি বা জামাত ইসলামী বাংলাদেশ বা গণসংহতি আন্দোলন ওইসব দলের ব্যাপারে বা গণ অধিকার পরিষদের ব্যাপারে কোনো এ ধরনের ফেক নিউজ এসছে কিনা, সেটা কিন্তু আমি পিআইবি এর ফেসবুক পেজে পাইনি। এই যে সরকারের প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে আসলে রাজনৈতিক একটা পক্ষের প্রতি পক্ষপাত, তার উপদেষ্টাদের মধ্যে রাজনৈতিক অভিলাষ, এরকম একটা কম্বিনেশনে থাকা সরকারের হাত দিয়ে আমরা কিভাবে একটা নির্বাচন, আমরা যে ক্রেডিবল নির্বাচনে আশায় নাগরিকরা করবে, এটা আমরা আদৌ করতে পারি কিনা। এই বিষয়ে আরেকটা প্রসঙ্গে আপনাকে আমি আলোকপাত করতে বলবো। সবচেয়ে বড় দেশ বিরোধী রাজনৈতিক দল তার যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ডক্টর মোদী ইউনূসের যে মিটিং হয়েছিল, তারপরে মোটামুটি একটা বিরাট আশাবাদ দেখা গেল, আমাদের সব প্রবলেম সলভ হয়ে গেল। কিন্তু আমরা দেখলাম যে আসার পরেও আমাদের যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে যে একটা ক্রাইসিস, যেটা সেই মিটিং এর আগে তৈরি হয়েছে, সেটা কিন্তু কোনো সমাধান হয়নি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরাসরি বললেন এটা ক্রিমিনাল অফেন্স। একজন উপদেষ্টা ক্রিমিনাল অফেন্স বলার পরে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এইরকম একটা সিচুয়েশনে আমরা জাতীয় নির্বাচনের মতো একটা বড় ব্যাপারে আসলে নাগরিকের জায়গা থেকে আমরা কিভাবে ন্যূনতম ভরসা করতে পারি বলে আপনার কাছে মনে হয়? আপনি এই দুটো দিক, সিভিল সোসাইটি রোল এবং যে নির্বাচন কেন্দ্রিক যে নাগরিকদের কনসার্ন, এটাকে আমরা কিভাবে দেখবো বলে আপনি মনে করেন এই এই পরিস্থিতিতে? ধন্যবাদ। উম, আচ্ছা, সিভিল সোসাইটি নিয়ে আসলে আর খুব বেশি কিছু বলার নেই। জ্যোতি ভাই খুব চমৎকার ভাবে বলেছেন, আমার যতটুকু ইনপুট দেওয়ার আমি ততটুকু দিয়ে রাখলাম। তবে সিভিল সোসাইটিরই খুব চমৎকার একটা এক্সাম্পল দেখেন, আপনি পিআইবির কথা বলছেন যে পিআইবির ওয়েবসাইটে এনসিপির বিরুদ্ধে ফেক নিউজ দিয়ে কথাবার্তা হয়েছে। মানে এটার দায়িত্ব কিন্তু একজন গুরুত্বপূর্ণ সিভিল সোসাইটি পার্সন, একজন পাবলিক ইন্টেলেকচুয়াল হতে পারতেন এই সময়, কিন্তু উনি ওই পদে আছেন। আমি এটাই বলছিলাম যে অনেকে বিভিন্ন পদে আছেন, পদে থাকা জনিত কারণে শুধু তার ওই রোল হারিয়েছি তা না। আপনি যে এক্সাম্পল দিলেন যে তিনি সরকারের হয়ে তার সরকারের পারপাস সার্ভ করতে হচ্ছে, যেটা অন্যায়, এবং এটা ক্রেডিবিলিটিকে আরো বেশি নষ্ট করছে। মানে খেয়াল করি, কেউ একজন কথা বলেননি, জ্যোতি ভাই যেটা বললেন যে এখন বলেননি, বিএনপি সময় যখন বলতে যাবেন, এটা রাইটলি একটা প্রশ্ন আসবে। আর কেউ একজন সরকারের হয়ে পারপাস সার্ভ করছেন, সরকারের পারপাস যেটা আনএথিক্যাল, অনেক ক্ষেত্রে ইললিগাল, এইসব ধরনের পারপাস যদি সার্ভ করেন, তাহলে ক্রেডিবিলিটি আরো নষ্ট হলো। সেই আলাপটা হয়তো ভবিষ্যতে আমাদের কোনোদিন করতে হবে। এই ধরনের কোনো বিশেষ সিচুয়েশনে বা সামনে কিন্তু আমাদের আহ আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদের কনস্টিটিউশনে আসবে, সেখানেও সিভিল সোসাইটি পিপলকে আমরা দেব কি দেব না, এই আলাপগুলো করতে হবে। আচ্ছা, আর রাজনৈতিক অভিলাষ যে কারো কারো আছে, এখানে একটা জিনিস একটু বলে রাখি। আমি আমি এটা নিয়ে একটা এক্সক্লুসিভ একটা কন্টেন্ট বানিয়েছিলাম, আজকে এখানে একটু যদি বলে রাখা দরকার। এই সরকারের কোনো উপদেষ্টা নির্বাচনে পার্টিসিপেট করা খুব সিরিয়াসলি আনএথিক্যাল ব্যাপার। আনএথিক্যাল বলছি আমি, ইললিগাল এখনো বলছি না। কেন? আমাদের মনে থাকার কথা, অনেকে নভেম্বর মাসে এই সরকার একটা অর্ডিন্যান্স জারি করতে চেয়েছিল, যেটার মাধ্যমে এই সরকারটাকে বৈধতা দেওয়া হবে। কারণ এই সরকার তো আসলে সবকিছু বৈধ না। এই সরকারটা বৈধ আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 106 এর রেফারেন্স অনুযায়ী, কিন্তু আর অনেক খুঁটিনাটি আছে। এদের যা কাজ আছে সেগুলো দায়মুক্ত হবে কিনা, এই যে উপদেষ্টা মানেই মন্ত্রী, কিভাবে প্রধান উপদেষ্টা মানেই প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী সবকিছু তার জন্য প্রযোজ্য হবে, এগুলো কি সংবিধানে লেখা আছে? উত্তর হচ্ছে নাই। তো এই অধ্যাদেশের মাধ্যমে এগুলো কনফার্ম করার কথা ছিল। অধ্যাদেশটা এই সময়ের জন্য, পরবর্তী পার্লামেন্টে এটাকে আইনে পরিণত করতে হবে, এটা হচ্ছে বেসিক। সেই অধ্যাদেশের মধ্যে স্পষ্টভাবে লেখা ছিল এই ক্যাবিনেটে যারা থাকবেন তারা পরবর্তী সংসদ নির্বাচন করতে পারবেন না। স্পষ্ট ভাবে লেখা ছিল, এটা আমাদের কেয়ারটেকার সরকারের সময় এটাই ছিল। এখন একটা টেকনিক্যাল ঘটনা বিষয় হচ্ছে এরকম যে এই অধ্যাদেশটা উপদেষ্টা পরিষদ পাশ করেছে। একটু খেয়াল করি, উপদেষ্টা পরিষদ কোনো অধ্যাদেশ যদি পাশ করে, সেটা আসলে অধ্যাদেশে পরিণত হয় না যতক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট সাইন না করেন।
এটা এমন না যে প্রেসিডেন্ট সাইন করেননি, এটা প্রেসিডেন্টের কাছে পাঠানোই হয়নি। প্রেসিডেন্টের কাছে পাঠালেই আমরা জানি যে উনি সাইন করতে হবে, নাহলে 15 দিন পর এটা সাইন করা হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং সেটা এফেক্টিভ হয়ে যাবে। তাহলে প্রেসিডেন্টের কাছে যেহেতু পরিষদ পাঠায়নি, এটা অধ্যাদেশ হয়নি, কিন্তু উপদেষ্টা পরিষদ নীতিগতভাবে একমত হয়েছে এই পরিষদের কেউ নির্বাচন করতে পারবে না। জনাব আসিফ মাহমুদ, জনাব মাহফুজ আলম এখনো আছেন, জনাব নাহিদ ইসলাম তখন সেই ক্যাবিনেটে ছিলেন, এবং জনাব নাহিদ ইসলামেরও নির্বাচনে পার্টিসিপেট করা অনৈতিক, সিরিয়াসলি অনৈতিক, কারণ তারা একমত হয়েছিলেন যে এটা করবেন না। তো এখন আইনে বা অধ্যাদেশে পরিণত হয়নি এই দোহাই দিয়ে যদি করেন, সেটাকেও আমাদের অনৈতিক ভাবেই দেখতে হবে এবং এই আওয়াজটা আমাদের জারি রাখতে হবে, কারণ এগুলো থাকার কারণেই না এই ধরনের পলিটিক্যাল অ্যাম্বিশন তৈরি হচ্ছে আসলে। সমস্যাটা কোন জায়গায়, আপনি এই যে জনাব আসিফ মাহমুদের ঘটনা নিয়ে আসেন, এই সরকারের সবচেয়ে বড় সমস্যা যেটা আমি মনে করি সেটা হচ্ছে, এখানে আমি একটু দুঃখিত, আমি ভারতকে রেফার করি। আমি একদিন ভারতের, মানে 5 আগস্টের পর থেকে তো আমরা মাঝে মাঝে বিভিন্ন ইস্যুতে ভারতের মিডিয়া ফলো করেছি। আমি ভারতের একজন এক্স মিলিটারি অফিসার, তাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনারা নির্বাচন হওয়ার কথা বলছেন, নির্বাচিত সরকারের সাথে আপনারা ডিল করতে চান কেন? একটা কারণ তিনি বলবেন না, এটা আমি বিশ্বাস করি। এটা একটা বড় কারণ যে ডক্টর ইউনূস যে ধরনের গার্ডস দেখিয়েছেন শুরু থেকে, তার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। এটা আর রিভাইভ করা যাবে না, এটা ভারত বলছে, এটা উনি বলেন না, কিন্তু উনি পরের যে কথাটা বলেছেন এটা খুব ইম্পর্টেন্ট। উনি বলেছেন এই সরকারের পাওয়ার সেন্টার একটা না, ডক্টর ইউনূসের হাতে একচ্ছত্র পাওয়ার আছে বলে তারা মনে করেন না। তারা মনে করেন সেনাবাহিনীর হাতে পাওয়ার আছে, তারা মনে করেন ডক্টর ইউনূসের হাতে খানিকটা আছে, তারা মনে করেন স্টুডেন্টদের হাতে আছে। এবং স্টুডেন্টদের মধ্যেও এখন উনি এই তিনটা বলেছেন, আমি এবার যদি যোগ করি, স্টুডেন্টদের মধ্যেও নানান রকম ভাগ আছে, বিভেদ আছে, এবং নেপথ্য ব্যক্তি, আমি ফান করে বলি, আমাদের তো সিরাজুল আলম খান আছে, একাধিক এবার, জাসদের সময় একজন ছিল নেপথ্যে থাকা রহস্য পুরুষ, এবার রহস্য পুরুষ একাধিক, তাও খুব বেশি না। এদের বিভিন্ন জনের উপরে প্রভাব আছে, ফলে অনেক ক্ষেত্রে এই সরকার ঠিক সিনক্রোনাইজ ওয়েতে কাজ করতে পারেন না। এবং এটাও ডক্টর ইউনূসেরই ব্যর্থতা, কারণ এগুলো সবকিছু ম্যানেজ করা তার দায়িত্ব, এবং যে যেখানে মেজর ঝামেলা করছে তাকে প্রয়োজনে বের করে দিয়ে নতুন কাউকে নিতে হবে। ফলে এই কেওস গুলো হচ্ছে, এবং এই কেওসের কারণেই আমি মনে করি সরকারের কোনো একটা অংশ নির্বাচন নিয়ে ঝামেলা তৈরির চেষ্টা করতে পারে। আমি এই আলাপ করছি, খেয়াল করবেন দুটো ঘটনা, মানে পলিটিক্যালি করতে পারে, আরেকটাও পারে, আমি সেটাও বলি। দুটো পলিটিক্যালি করতে পারে, একটা হচ্ছে নির্বাচন কমিশনকে মানি না বলে একটা আওয়াজ তোলা হয়েছে, এনসিপি তুলছে, এবং এনসিপি পেছনে কেউ না কেউ, এটা সরকার অ্যাজ এ হোল, সরকারের একটা অংশ, বা বাইরে সিরাজুল আলম খানরা কেউ এটা মাটিতে প্লট প্ল্যান্ট করে রাখলো। তো আমরা দেখেছি গতকাল সিইসি দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে, আমরা ধারণা করতে পারি নির্বাচন নিয়ে তারা তাগাদা দিয়েছেন, তারা জানিয়েছেন, তারকে বলেছেন বা ডেটটাই জানিয়ে দিয়েছেন। তো এরা যখন শিডিউল দিবে, খুব সম্ভাবনা আছে জামায়াত এবং এনসিপি এটা প্রত্যাখ্যান করবে, করে তারা আবার একটা চেষ্টা করবে, যদি জনগণ জয়তর করতে পারে তাহলে নির্বাচন শিডিউল পেছাও, এর অধীনে নির্বাচন করব না। এটা খুব বেশি সাকসেসফুল হবে না, আমি একটা কারণে মনে করি। আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছিল, কারণ ওই সময় সে বিএনপির বিরুদ্ধে দাঁড়ায়নি, ওই সময় এনসিপির সামনে রেখে জামায়াত এবং ইসলামিস্ট অনেকগুলো ফোর্স মেরেছিল। এবার যদি নির্বাচন পেছানোর জন্য মাঠে, আমি এটা বিএনপি কে চ্যালেঞ্জ করা, এই চ্যালেঞ্জ তারা শেষ পর্যন্ত করবে কিনা সেটা নিয়ে আমি সন্দিহান আছি। এনসিপি যদি মাঠে একা নামে, ওটা কিছুই না, ওটা কোনো সংখ্যা নেই। কিন্তু আরেকটা কাজ করতে পারে, যেটা আমি এখন ক্রমাগত বলছি, এটা একটা রিস্কি জায়গা। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টি নিষিদ্ধ করার আলাপ এনেছে, যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া যায়, তাহলে কিন্তু এই দুইটা দল এনসিপি এবং জামায়াত নির্বাচন বর্জন করতে পারে, এই রাইট তাদের আছে। ওরা যদি নির্বাচন বর্জন করে, তাহলে দেখবেন আপনি বিএনপি তখন মাঠে থাকবে শুধুমাত্র তার অ্যালাইনমেন্টে থাকা লোকদের, যুগপৎ আন্দোলন পরে জোট হতে পারে তাদের, তখন নির্বাচন নিয়ে একটা সংশয় আসতে পারে। এবং এগুলো প্রত্যেকটাই আসলে কেউ না কেউ চাইছে, কারো না কারো পরিকল্পনা। এন্ড ফাইনালি করিডোরের আলাপ আমাদের এখানে আসলো, এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটা রিপোর্ট করেছে। বিবিসি বাংলাদেশে নিয়ে একটা সরেজমিনের পর তারা রোহিঙ্গা ক্যাম্পে গেছে, এবং সেখানে গিয়ে যে রিপোর্ট করেছে, তারা এই রিপোর্টের সত্যতা পেয়েছে, যেখানে রোহিঙ্গাদেরকে এখন ট্রেনিং দেওয়া হচ্ছে, ট্রেনিং দিয়ে তারা আরাকানের বিরুদ্ধে ফাইট করবে, এবং এদের একজন তার পরিচয় লুকিয়ে জিহাদ শব্দটা ব্যবহার করেছে, তারা জিহাদে যাবে। তো এই কেওস করে ফেলারও সম্ভাবনা আছে। সেই কারণে আমি মনে করি বাংলাদেশের নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার আগ পর্যন্ত অনেকগুলো অনিশ্চয়তার প্রশ্ন আছে,
এগুলো আমাদের আসলে কাটিয়ে থাকার দরকার হতে পারে। এবং এতে কোনো সন্দেহের কিছু নাই যে বিপদ আছে। একটা শক্তির জায়গা যেটা প্রশ্ন করেছিল, নির্বাচনটা হবে কিনা, একটা বড় শক্তির জায়গা আছে আমি এখনো মনে করি, সেটা হচ্ছে দেশের এখন সরকারের বাইরে সবচেয়ে বড় দুটো শক্তি, বিএনপি এবং সেনাবাহিনী। এরা নির্বাচনটা ঠিক এই সময়ে চায়। এটা যদি ঠিকঠাক থাকে, এবং আরেকটা আরেকটা গ্রুপও আছে, সেটা হলো ব্যবসায়ীরা দেশের। এখানে জ্যোতি ভাই আছেন, জ্যোতি ভাই দিকটা অনেক ভালো আলোকপাত করতে পারবেন যে দেশের অর্থনীতি ইভেন এখন ওয়ার্ল্ড ব্যাংক বা IMF কয়েকদিন আগে যে প্রেডিকশন দিয়েছে, আর এটার জন্য খুব বেশি বড় অর্থনীতি জানতেও হয় না, আমরা নিজেরাই অনেকদিন থেকে বলছি শ্রেষ্ঠতম সুশাসন থাকা দেশেও যদি অনিশ্চয়তা থাকে, সেখানে অর্থনীতি ভালো কিছু করবে না। আসলে আপনি আপনার জব থেকে, আপনার দায়িত্ব থেকে খুব ভালো মতো জানেন আসলে দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে। ফলে ব্যবসায়ীদেরও একটা প্রধান অংশ বা একমাত্র সব অংশই নির্বাচনটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চাইছে। সো এই পাওয়ারফুল এখানে কয়েকটা জাহেদ, জিনিস জাস্ট যখন জাস্ট আছে। জাস্ট টু অ্যাড আর ঠিক কি ঠিক আপনার সাথে, ঠিক যে ঠিক অ্যাকচুয়ালি ঠিক। অর্থ জি, উপদেষ্টা নিজেও সেটা স্বীকার করেছেন যে একদম নির্বাচনের একদম। স্পেসিফিক রোডম্যাপ দেওয়ার পরেই বিদেশি সাহায্য এক্স্যাক্টলি। ফ্লো শুরু হয়েছে, রাইট? ছাড় করা একদম শুরু একদম। জাস্ট করেছে। টু অ্যাড, আপনি যেটা একদম বলছেন সেটার সাথে যে একদম। ফাইন্যান্স অ্যাডভাইজার হ্যাঁ, অ্যাকচুয়ালি অ্যাডমিটেড টু দ্যাট। অ্যাডমিটেড টু দ্যাট। আচ্ছা, এখন তাহলে এই যে তিনটা, আবারও বলছি, সেনাবাহিনীকে যতই সরকারের অংশ বলে তাত্ত্বিক কথা বলে, আমি যেটা আর রিপিট করছি না, ওদের একটা ডিফারেন্ট সে আছে, এন্টিটি আছে এখন এই মুহূর্তে, অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং, পরে এটা পাল্টাবে। বিএনপি, ব্যবসায়ী সমিতি, তারা নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যেই চাইছেন, ইনফ্যাক্ট ডিসেম্বর হলে তারা আরো খুশি হতেন। সে কারণে মনে হয় যত রকম প্ল্যান, ষড়যন্ত্র, সবকিছু আসলে শেষ পর্যন্ত আর কাজ করবে না, নির্বাচনটা হয়ে যাবে। ধন্যবাদ জায়েদ ভাই। চমৎকার ভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস তুলে এনেছেন। আমরা আমাদের আজকের আলোচনার অনেক দূরে এগিয়ে গিয়েছি। এবার আসলে আমি কিছুটা ভবিষ্যৎমুখী আলোচনা পক্ষ রাখবো। সেই জায়গা থেকে আমি তিনজন আলোচককে অনুরোধ করবো যে আমরা, যদিও এখনো অনেক আশঙ্কা, অনেক সমস্যায় আছে, আমাদের মন খারাপ করা যাচ্ছে না, তবুও তো আসলে আমরা সামনের দিকে তাকাবো। আমরা আশা করব যে আমাদের একটা পাওয়ার ট্রানজিশন হবে, এবং আমরা মোটামুটি সবার একটা একমতের জায়গা থেকে আমরা একটা নির্বাচিত সরকার পাবো। টাইমলাইন আমি না ধরি। সেই জায়গা থেকে আপনাদের কাছে আমার আসলে প্রশ্ন থাকবে লাস্ট, যেটা একদম কনফার্ম হয়েছে। আপনারা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য 5টা চ্যালেঞ্জ বলবেন। চ্যালেঞ্জের প্রেক্ষাপট গুলো কি কি? 1 নাম্বার হচ্ছে জিও পলিটিক্যাল সিচুয়েশন, আমাদের পৃথিবীতে বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে, আমাদের এখানে রোহিঙ্গা ক্রাইসিস লুমিং ডে বাই ডে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই সরকারের হাত দিয়ে যে কাজটা হয়নি, সেটা হচ্ছে সিভিল ব্যুরোক্রেসির কোনো সংস্কার হয়নি, অ্যাবসলিউটলি। পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সার্ভিসে অসম্ভব রকম অস্থিরতা চলছে, কোনো রকম সংস্কার হয়নি। এই লিগেসি কিন্তু পরবর্তী সরকারকে টানতে হবে। 3 নাম্বার, অর্থনীতিতে আসলে যে ধরনের সংস্কার আসার কথা ছিল, যে যে উন্নতি হওয়ার কথা ছিল, সেটা যে হয়নি, সেটা আমাদের খুব সম্মানিত একজন মানুষ, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, বেশ কিছুদিন আগে একটা না উনি এটা বলছেন যে ওনার খুবই মন খারাপ। উনি এই শব্দটাই বারবার বলছেন, আমার খুবই মন খারাপ যে আমি যা চেয়েছিলাম হয় না। অন্তত এই 3টা প্রেক্ষাপট যদি আমরা মাথায় রেখে, আমাদের অর্থনীতি সিচুয়েশন, আমাদের সিভিল ব্যুরোক্রেসির 15 বছরের লিগেসি, এবং এই 1.5 বছরের অগোছালো আহ জবাবদিহিতাধীন একটা পরিবেশ নিয়ে আসা, আর জিও পলিটিক্যাল সিচুয়েশনে আপনারা একে একে যদি একটু বলেন যে পরবর্তী নির্বাচিত সরকারের টপ 5টা চ্যালেঞ্জ কি, কোন কোন চ্যালেঞ্জ থাকে অন্তত নেক্সট 1 বছরের মধ্যে অ্যাড্রেস করতেই হবে। সেক্ষেত্রে যদি আপনাদের কোনো সাজেশনও থাকে চ্যালেঞ্জের জন্য, আপনারা যদি দিতে পারেন খুব ভালো হয়। এইটা আমি শুরু করতে চাই শফিক ভাইকে দিয়ে। শফিক ভাই বলবেন, পরে জ্যোতি ভাই বলবেন, তারপরে লাস্টে শেষ করবেন হচ্ছে জাহিদ। শফিক ভাই প্লিজ। না, আমি চ্যালেঞ্জগুলো স্পেসিফিক্যালি করছি না, কারণ চ্যালেঞ্জ তো অনেকগুলোই আছে। আমি শুধু একটা জিনিস বলতে চাচ্ছি যে এখানে আমরা কিন্তু আসলে একটা মানে দুনিয়াটা অনেক পাল্টে গেছে গত কয়েক বছরে। আমরা যে সেই 80-90-এর দশকে বা ওই সময়ের যে আমরা একটা মোটামুটি সার্টেইন একটা ওয়ার্ল্ড, মানে আমরা যদি ওভারঅল মানে গ্লোবালাইজেশনের যুগটাকে ধরি, যে 70-এর দশকের শেষ থেকে গ্লোবালাইজেশন শুরু হয়েছিল, সেই গ্লোবালাইজেশনের ফলে ক্রমেই ট্রেড বেড়েছে, দুনিয়ার অর্থনীতি বেড়েছে। বাংলাদেশ কিন্তু এটা একটা বড় মানে সুফল। এটা চীন, বাংলাদেশ, ভারত, এই দেশগুলো এই গ্লোবালাইজেশনের ওয়েভের সাথে রাইড করে আমরা কিন্তু অনেক দূর সামনে নিয়েছি। এখন শুধু ইকোনমিক গ্লোবালাইজেশনই না, পলিটিক্সও তো অনেক প্রচন্ড পাল্টে গেছে। আগের মতো সে আমেরিকান হেজেমনি নেই, মানে বড় শক্তিগুলো যা ইচ্ছে তাই করছে। সুতরাং আমরা অত্যন্ত একটা ক্যাওটিক পর্যায়ে আছি। এই সময়ে সামনে আমাদের সরকারকে
অবশ্যই অর্থনৈতিক চ্যালেঞ্জ, সুশাসন চ্যালেঞ্জ, প্রশাসনিক চ্যালেঞ্জ এগুলো করতে হবে। কিন্তু তার চেয়েও বড় মানে এই অস্থির পরিবেশে দেশের মধ্যে একটা ইউনিটি এবং একটা ন্যাশনাল মানে দেশের প্রতি ইউনিটি একটা জিনিস এবং একটা ন্যাশনালিস্ট একটা গভর্নমেন্ট, এই ধরনের ট্র্যাক দিকে আমাদের মনোযোগ দিতে হবে। আমরা আগের মতো এই যে আওয়ামী লীগ বিএনপি কে শত্রুতা, এ রাজাকার ও শাহবাগী, এইগুলোর পিছনে যদি আমরা ইয়ে করি তা আমাদের সামনের চ্যালেঞ্জগুলো করার জন্য আমি আশা করছি এবং মানে আমার যথেষ্ট ভালো মনে হয়েছে যে তারেক রহমান এবং বিএনপির নেতৃবৃন্দ এই সম্পর্কে আজ সচেতন, তারা তেমন ডিভিসিভ কথাবার্তা বলছেন না। এই একটা জিনিস লাগবে, অবশ্যই ভালো টিম লাগবে, দক্ষ টিম লাগবে প্রশাসনের সংস্কার অর্থনীতিকে ইয়ে করার জন্য। কিন্তু সেই সাথে আমাদের একটা ন্যাশনাল মুড অফ ইউনিটি আনতে হবে। কারণ আমাদের এই যে সামনে যে এই পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতির চ্যালেঞ্জগুলো, অর্থনীতি এবং সিকিউরিটি চ্যালেঞ্জগুলো, এগুলোর জন্য আমাদের ন্যাশনাল ইউনিটির দরকার আছে। এবং আমার মনে হয় পাওয়ারে থাকা লোকজন যদি ঠিকমতো কথা বলে, ঠিকমতো যথেষ্ট পরিমাণে ফ্র্যাঙ্ক ফেয়ার হয়, তাহলে মানুষ তাদের সুযোগ দিবে। কারণ আমরা দেখেছি যে এই সরকার যে এত কিছু করলো, এর মেইন কারণ হলো এদের পিছনে মানুষের অসম্ভব রকম গুডউইল ছিল এবং তারা সেই গুডউইলটাকে মিস ইউজ করেছে। তারা সেই গুডউইলটাকে তাদের যথেষ্ট পাওয়ার মনে করেছে যে আমরা তো এরকম পেয়েছি, এবং সেটাকে তারা মিস ইউজ করছে বলে আমরা আজকের এই পরিস্থিতি দাঁড়িয়েছি। আশা করছি হ্যাঁ এর পরবর্তী নির্বাচিত সরকার এতটা গুডউইল পাবে না, কিন্তু তারা গুডউইল ক্রিয়েট করবে এবং মানে আমাদের ন্যাশনাল ইউনিটি গ্রো করবে, কারণ আমাদের এটা খুব দরকার। আমি এটাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছি। এখন কি আমার পালা? জ্যোতি ভাই। জি জ্যোতি হ্যাঁ ভাই। ঠিক আছে। আচ্ছা ওকে। হ্যাঁ সো জিও পলিটিক্যালটা দিয়ে তাহলে শুরু করি, যেটা শফিক বললো আর কি, যেরকম যে দ্য ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জড। ওকে। অ্যান্ড আগের যেসব সার্টেনটি ছিল 1991-এ ডেমোক্রেটিক ট্রানজিশনের পরে, বা ইভেন যদি 2013-তে যদি হাসিনা ক্ষমতাচ্যুত হতো, মানে ইলেকশন হতো, তখন করে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারতো, তখন যেরকম ওয়ার্ল্ড ছিল, দ্য ওয়ার্ল্ড ইজ নট লাইক দ্যাট এনিমোর। আমাদের নেবারহুড খুবই ডিফিকাল্ট এখন। সো মায়ানমারের কথা তো জাহেদ যেটা বললেন সেটা তো হচ্ছেই। উই হ্যাভ আ হস্টাইল কান্ট্রি নেক্সট টু আস, ইন্ডিয়া। ওকে। এবং ইউএস অ্যান্ড চায়নার যে মানে কোল্ড ওয়ার 2.0, সেখানে আমরা কোন পক্ষে থাকবো বা নিউট্রাল থাকবো, বা নিউট্রাল থাকা, নন অ্যালাইন্ড থাকা সম্ভব কিনা, দিস আর অল কোয়েশ্চেন মার্কস। ওকে। চায়না ইজ নট এ ডেমোক্রেসি, মেক নো মিস্টেক অ্যাবাউট দ্যাট। ঠিক আছে। বাট এট দ্য সেম টাইম যারা ওয়েস্টার্ন ডেমোক্রেসি, তারাও যে ডেমোক্রেটিক ভ্যালুজ অ্যান্ড ডেমোক্রেটিক লিবারাল ডেমোক্রেসি আপহোল্ড করবে, সেইটারও আসলে খুব একটা মানে কনফিডেন্ট হওয়া যাচ্ছে না। সো আমাদের ফরেন পলিসি কি হবে, বা মানে এই জিও পলিটিক্যাল টেনশন আমরা কিভাবে ন্যাভিগেট করব, দিস ইজ এ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন। আমি একটা জিনিস মনে করতে পারি, সেটা হচ্ছে যে এরকম যে আই হ্যাভ নট সিন ন্যাশনাল ইউনিটি ইন বাংলাদেশ এখন, এখনো এখনো আমি মনে করি, মানে যে এখনো পর্যন্ত যে ন্যাশনাল ইউনিটিটা আছে অগাস্টের পর থেকে এখনো পর্যন্ত, এরকম আমি আমার অ্যাডাল্ট লাইফে কখনো দেখিনি, পার্টিকুলারলি উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া। ওকে। একটা সময় ছিল যে যখন আমাদের কিছু লোক মনে করতো যে এরকম যে ইন্ডিয়ার সাথে আমাদের 1000 বছরের জেহাদ করতে হবে, বিকজ এটা হিন্দু মুসলিম সম্পর্কের ব্যাপার। ইটস নট অ্যাবাউট বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, ইটস অ্যাবাউট হিন্দু অ্যান্ড মুসলিম, যেটা 1000 বছরের পুরনো শত্রুতা। কিছু মানুষ এটা মনে করতো। একটা বিশাল সংখ্যক মানুষ, পার্টিকুলারলি ইন দ্য সিভিল সোসাইটি, মনে করতো যে এরকম যে ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, বিকজ দে হেল্প আস ইন 1971, এবং ভারতের সাথে ইকোনমিক ইন্টিগ্রেশন করে, কালচারাল ইন্টিগ্রেশন করে, আহ, সেটাই আমাদের জন্য ভালো। লার্জ নাম্বার অফ পিপল, যারা সবাই যে করাপ্ট আওয়ামী লীগের ছিল তা না, বহু মানুষ সিনসিয়ারলি সিভিল সোসাইটি তো অনেকে এটা মনে করতো। ওকে। অ্যান্ড দেন দেয়ার ওয়াজ আ লার্জ নাম্বার অফ পিপল ইন দ্য মিডল, যারা ইন্ডিয়া সম্পর্কে স্কেপটিক ছিল, কিন্তু সেটা মনে করতো যেরকম যে ওকে আমরা ইন্ডিয়ান পলিসি মেকারদেরকে সম্পর্কে আমরা সন্দিহান, বাট এট দ্য সেম টাইম ইন্ডিয়ার সাথে আমাদের বিজনেস করতে হবে অ্যান্ড উই হ্যাভ গুড রিলেশন। মানে দের ওয়াজ এ ভ্যারাইটি অফ মিক্সড ফিলিংস অ্যাবাউট দ্যাট। কিন্তু আমার মনে হয়, আমার অবজারভেশন হচ্ছে যে অগাস্টের পরে দেয়ার ইজ এ ন্যাশনাল কনসেনসাস না হলেও ন্যাশনাল জেনারেল অ্যাগ্রিমেন্ট অ্যামং দি কনসার্ন সিটিজেন্স, যে
সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে যারা এখন ক্ষমতায় আছে, ইন্ডিয়ান পলিটিক্যাল ক্লাস ইজ নট আওয়ার ফ্রেন্ড। এবং সেটা চেঞ্জ, আগামী ভবিষ্যতে নিয়ার ফিউচারে সেটা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই। দ্যাট ডাজন্ট মিন যে আমরা ইন্ডিয়ার সাথে মানে ওই জিহাদি জোশে চলে যাব, আমরা সেভেন সিস্টার দখল করে দিব, এগুলি বাকওয়াজ। সেটা হয়তো না, কোনো রেসপন্সিবল গভর্নমেন্টই সেগুলিতে যাবে না। কিন্তু ইন্ডিয়া ইজ নট আওয়ার ফ্রেন্ড, এইটা বোধ হয়, এইটাতে যদি যদি আমাদের একটা কনসেনসাস থাকে, হয়ে গেছে, সেটা আমার মনে হয় না যে চেঞ্জ হবে। অ্যাটলিস্ট যতদিন হাসিনা ভারতে আছে, যতদিন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্য লোকজন ভারতে অবস্থান করছে, ততদিন পর্যন্ত এইটা চেঞ্জ হবে না। সো এইটা যদি আমি কনস্ট্যান্ট ধরি, তাহলে পরে বোধহয় পরের গভর্নমেন্টের জন্য, ইলেক্টেড গভর্নমেন্টের জন্য বাকি আননোনগুলি নাভিগেট করা সহজ হবে। মানে ম্যাথমেটিক্স আমরা কি করি, ম্যাথমেটিক্সে আমরা তো, আমরা যদি অনেকগুলি আননোন থাকে, তাহলে পরে তো আমি আমি আমার সিস্টেম মিলাতে পারবো না। সো আই হ্যাভ টু বিগিন উইথ যেরকম যে আমি কোনো জিনিস কনস্ট্যান্ট ধরে তারপরে বাকিগুলি ইয়ে করি। তো আমার মনে হয় যে জিওপলিটিক্যালি দ্যাটস ইলেক্টেড গভর্নমেন্টের জন্য দ্যাট উড বি ওয়ান ওয়ে দে কুড ট্যাকল দিস। আচ্ছা, ব্যুরোক্রেসি ইজ ইজ গোয়িং টু বি আ নাইটমেয়ার। ঠিক আছে, এই গভর্নমেন্ট তো ট্যাকল করতে পারেইনি। পুলিশ রিফর্মের জন্য কিন্তু আসলে, পার্টিকুলারলি পুলিশ রিফর্মের জন্য দেয়ার ওয়াজ আ হিউজ অপরচুনিটি লাস্ট ইয়ার 2024-এ, যখন পুলিশ ফোর্স অ্যাকচুয়ালি কমপ্লিটলি মানে পালিয়ে চলে গেল। দ্যাট ওয়াজ পারফেক্ট, মানে দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দোজ থিং যে ডোন্ট ওয়েস্ট আ ক্রাইসিস, অ্যান্ড উই ওয়েস্টেড দ্যাট ক্রাইসিস। সো বিএনপি ইলেক্টেড গভর্নমেন্ট পাওয়ারে এসে ওইরকম ম্যাসিভ পুলিশ রিফর্ম করবে, আই ফাইন্ড দ্যাট কোয়াইট হার্ড টু এক্সপেক্ট। ওকে, সিভিল ব্যুরোক্রেসিতে যেটা রিফর্ম করার দরকার, আহ, দরকার তো আমরা সবাই অ্যাগ্রি করি, কিন্তু আহ, সেটাও আমার মনে হয় না যে বিএনপি খুব একটা স্ট্রংলি ট্যাকল করবে। কেন করবে না, কেন করবে না তার, সেটা সেটা হচ্ছে আসলে যে ক্রাইসিস প্রবলি উইল বি ওভার, অ্যাটলিস্ট অ্যাজ ফার অ্যাজ দ্য ইকোনমিক্স ইজ কনসার্ন, যে ওই ক্রাইসিস ফিলিংটা হয়তো হয়তো মানে বাহাইন্ড বাহাইন্ড আস। এবং যেটা আসলে আম, কিছুটা বাই লাক, কিছুটা বাই কনসার্টেড অ্যাকশন, গুড গভর্নেন্স অ্যাকশন, এবং কিছুটা ইয়ে, হ্যাঁ, বেসিক্যালি কিছুটা লাক এবং কিছুটা আসলে বাই অ্যাকশন, যে ইকোনমি হ্যাজ অ্যাকচুয়ালি টার্নড অ্যারাউন্ড। লাকটা কি, লাকটা হচ্ছে যে এরকম যে রেমিটেন্সেস আর ফ্লোয়িং ব্যাক। এখন এটা আমি বলতে পারি যে এরকম যে রেমিটেন্সেস আর ফ্লোয়িং ব্যাক, তার একটা কারণ হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, ওনারা সেন্সিবল মনিটারি পলিসি পার্সু করতেছে, ওনারা 9-6 রেট রাখে নাই, বা হাসিনার মতো ইয়ে করে নাই। ওনারা ব্যাংকে আসলে চেষ্টা করছে যে এরকম যে ব্যাংক ক্রাইসিসটা অ্যাভয়েড করা। ওকে, সো দে হ্যাড ডান দ্যাট। সো সেই জন্যে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি ফেরত এসছে। আম, জিনিসপত্রের দাম এনারা কিছুটা ম্যানেজ করতে পারছে, এগেইন কিছুটা বাই লাক, যে উই হ্যাড এ বাম্পার ক্রপ গত ডিসেম্বরে। সো, এবং এখন যদি বন্যা না হয় তাহলে পরে সেই লাভ উইল কন্টিনিউ। এখন এটা কতখানি লাভ, কতখানি গুড গভর্নেন্স, যেটাই হোক না কেন, বিএনপি যখন পাওয়ারে আসবে, দে আর গোয়িং টু প্রবাবলি, দে আর গোয়িং টু ইনহেরিট এ মোর স্টেবল ইকোনমি। তার সাথে পলিটিক্যাল স্টেবিলিটি যদি আসে ইলেকশনের পরে, যেটা জাহিদ বললেন, যে তাহলে পরে তো ইনভেস্টমেন্ট ইজ গোয়িং টু ফ্লো ব্যাক। ফরেন ইনভেস্টমেন্টের কথা বলছি, আমি ডোমেস্টিক ইনভেস্টমেন্টের কথা বলছি। যে যেসব বিজনেসম্যান যারা গত 1-1.5 বছর ধরে আহ, অপেক্ষা করে বসে আছে স্টেবিলিটি আসার জন্য, হ্যাঁ, দে উইল ব্রিং দেয়ার মানি ব্যাক। সো যেহেতু ওই ক্রাইসিস ফিলিংটা থাকবে না, তো সেহেতু আমার মনে হয় না যে বিএনপি গভর্নমেন্ট এসে পুলিশ রিফর্মটা ট্যাকল করবেই না, ব্যুরোক্রেসিও সেভাবে ঘাটাতে যাবে না। বিকজ এই জিনিসগুলি তখনই হয় যখন আসলে আপনার দেয়ালে পিঠ থেকে যায়। সো সেখানে সেই সেন্স ওয়ান্স অ্যাগেইন আই থিঙ্ক যে দিস ওয়াজ এ মিসড অপরচুনিটি পুলিশ রিফর্ম ট্যাকল না করা। এবং এটার ফেলিওর যে কত সাংঘাতিক, সেটা তো আমরা দেখতে পাই যখন যে আমরা দেখি যে এই যেসব কমিশন রিপোর্টগুলি হয়েছে, পুলিশ রিফর্মের যে রিপোর্টটা, সেটা তো এই কনসেনসাস কমিশন দেখছেই না। বিকজ ওনারাই, মানে আলী রিয়াজ সাহেবই বলে দিচ্ছে যে এরকম যে এটা কিছুই হয়নি, এটা নিয়ে কথা বলারও মানে হয় না। সো গভর্নমেন্টের তাহলে কি করা উচিত? বিএনপি গভর্নমেন্ট আসলে পরে তাহলে পরে আপনি যদি ব্যুরোক্রেসি এবং ল অ্যান্ড পুলিশ রিফর্ম না করেন, তারপরেও কিন্তু আপনার দুইটা জিনিসই আপনাকে ফেস করতে হবে।
একটা হচ্ছে আপনার ম্যাসিভ নাম্বার অফ অ্যাংরি ইয়াং পিপল। এই জুলাই আপরাইজিংটা তো মানে অ্যাংরি না, জবলেস, আনএমপ্লয়েড। আনএমপ্লয়েড, এক্স্যাক্টলি, হ্যাঁ। সো আমাদের আপরাইজিংটা শুরু হয়েছিল কিসের জন্য? চাকরি নিয়েই তো আন্দোলনটা একদম প্রথমে, মানে জুনের শেষে যখন আন্দোলন শুরু তখন তো চাকরি নিয়েই ছিল, রাইট? যে আমি ইউনিভার্সিটি থেকে, আমাকে বলা হয়েছে যে এরকম যে আমি যদি ইউনিভার্সিটিতে যাই, পড়াশোনা করি, তাহলে পরে আমি একটা ভালো চাকরি পাবো। আমি গেলাম ইউনিভার্সিটিতে। হাসিনা আমলে ইউনিভার্সিটিগুলির হাল এতই খারাপ হলো যে আমি ইউনিভার্সিটি থেকে বার হয়ে আমি কোনো কম্পিটিটিভ জব করতে পারবো না, বিকজ আমি ইউনিভার্সিটি থেকে কিছুই শিখি নাই। আমার দোষ নাই এটা, আমাকে কিছু শেখার সুযোগ পাইনি আমি। কাজে আমি প্রাইভেট সেক্টরে কম্পিট করতে পারবো না। আমার চাকরিটাই ছিল সরকারি চাকরি, সেইটাও কনস্ট্রেন করে দেওয়া হলো। সেখান থেকেই তো মানে যে ওই ক্ষোভটা, ক্ষোভের পুঁজি তো সেখানেই ছিল। এটা তো রাইট। তখনও থাকবে, এটা বিএনপি আসার পরেও থাকবে। এখন ওনারা, ওনাদের অফিসিয়াল প্ল্যাটফর্ম হচ্ছে যে এরকম যে ওনারা আসার পরে 1.5 বছরে 1 কোটি জব তৈরি করবেন। এখন এটা যদি 1 কোটি না করলেও ওনারা যদি 50 লাখও করতে পারেন, দ্যাট উড বি সামথিং। যদি না পারেন, দ্যাট উড বি প্রবলেম। হ্যাঁ, এইটা হলো একটা জিনিস। আর আরেকটা হচ্ছে যে আপনার এইটার ম্যানিফেস্টেশন তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি। আমরা এটা এখন বিএনপির টেম্পো স্ট্যান্ড দখলই বলি, আর সমন্বয়কদের বা জুলাইয়ের ছাত্রদের অ্যাবসলিউটলি। ব্যবসায়ী বলি, চাঁদাবাজি বলি। চাঁদাবাজি বলি, যেটাই বলি, দিস ইজ অ্যাকচুয়ালি কামিং ডাউন টু দ্যাট ইকোনমিক ক্রাঞ্চ। হ্যাঁ, যে আপনার আমার ফিউচারটা কি? আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট। আমি পড়াশোনা করে বার হয়েছি, কিন্তু আমার কোনো ফিউচার নাই। এই চ্যালেঞ্জটা হচ্ছে আমার মনে হয় যে এরকম যে আলটিমেটলি বিএনপি সব থেকে বেশি চ্যালেঞ্জ হবে। তারা মিট করতে পারবে কিনা, আই ডোন্ট নো, টু বি অনেস্ট উইথ ইউ, যে আই ডোন্ট নো। তাদেরকে এই ভাঙ্গা ব্যুরোক্রেসির উপরেই রিলাই করতে হবে, বিকজ এটা ট্যাকল করার মতো আমি কোনো ইয়ে দেখছি না। আরেকটা প্রবলেম হচ্ছে যে বিএনপি ইটসেলফ উইল হ্যাভ টু গো থ্রু আ জেনারেশনাল চেঞ্জ। ওকে, ওনাদেরও কিন্তু 15 বছর পাইপলাইনে লোক আসে নাই, আসতে পারে নাই। ওকে, সো সাম পিপল সাচ অ্যাজ আলমগীর সাহেব, খসরু সাহেব, উইথ অল ডিউ রেসপেক্ট টু দেয়ার লং স্ট্রাগল, ওনাদের এখন যে বয়স হয়েছে, ওনারা কতদিন সিনিয়র মিনিস্ট্রিতে কন্ট্রিবিউট করতে পারবেন? এবং এটা ওনাদের কাছে এক্সপেক্ট করাটাও তো হয়তো ঠিক না। কিন্তু ওনারা যদি না থাকেন, তারপরের লাইন অফ লিডারশিপ কোথায়? সালাউদ্দিন সাহেব ইজ ডুইং ভেরি ওয়েল গত কয়েক মাসে। ওকে, বাট আদার দেন হিম, যখন তার পরের লেভেলে যাওয়া হয়, হ্যাঁ, আমাকে একটা প্রশ্ন অনেকেই করে এরকম যে হু ডু ইউ থিঙ্ক ইজ গোইং টু বি দ্য ফাইন্যান্স মিনিস্টার, রাইট? অ্যান্ড আই অনেস্টলি ডোন্ট নো। কিন্তু এই প্রশ্নটা যখন করা হয় আমি আসলে একটু এম্বারেসড ফিল করি আর কি, যেরকম যে আমি যাদের জ্যোতি কথা ভাই, বলতে চিন্তা এখানে করতে পারি। হ্যাঁ, মজার ব্যাপারে যদি ভাই এখানে আরেকটা প্রশ্ন কেউ করে না, আমাদের আজকে ইকোনমিক কন্টেক্সটে ইম্পর্টেন্ট মিনিস্টার কিন্তু শুধু ফাইন্যান্স, না, বাংলাদেশের কন্টেক্সটে ইম্পর্টেন্ট মিনিস্টার হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং, এই অ্যাবসলিউটলি। প্রশ্নটা কেউ করে, মানে আমি দেখতে পাচ্ছি যে ওনাদের মানে নেক্সট গভর্নমেন্টের 4টা মিনিস্টার খুব ভালো হইতেই হবে, কোনো বিকল্প নেই। ফাইন্যান্স, প্ল্যানিং, কমার্স এবং ইন্ডাস্ট্রি, এই 4টা মিনিস্টারে যদি অ্যাবসলিউটলি, মিনিমাম মিস্টেক হয়, এটা কিন্তু ওনাদের জন্য খুব কস্টলি হয়ে যাবে গভর্নমেন্ট চান। অ্যাবসলিউটলি। এবং আপনি যদি এই চারটা চিন্তা করেন, মানে কারণ নাম না ধরে, বিকজ আমি আসলেই পার্সোনালি জানি না, কিন্তু এই 4টা মিনিস্ট্রিতে আপনি ওরকম ডাইনামিক অ্যাকশন ওরিয়েন্টেড পিপল আসলে আহ, তো চিন্তা করা কষ্ট। 5 বছর চালাতে পারবে এই মুহূর্তে যারা আসবেন, আগামী বছর 4জন মিনিস্টার আমি নাম চিন্তা করতে পারি, কিন্তু 5 বছর তারা চালাইতে পারবেন এই প্রচন্ড ডিম্যান্ডিং জবস। হ্যাঁ, এইটা চিন্তা করাটা আসলেই কষ্ট। অ্যান্ড দ্যাট ওয়ারিজ মি, দ্যাট ওয়ারিজ মি। তো এই অনেক ধন্যবাদ জ্যোতি ভাই। জাহেদ ভাই, আপনি যদি আপনার এই যে আমাদের যে সামনে ইলেকটেড গভর্নমেন্টের জন্য এখানে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা বললাম, এই ব্যাকগ্রাউন্ডে আপনি কি কি চ্যালেঞ্জ দেখতে পান, এবং আপনার পক্ষ থেকে যদি মিনিমাম কোনো বা একটি সেট অফ সাজেশন থাকে যে ওনাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত যারা এই সরকার গঠন করতে চায়। মানে শেষে বলার একটা বিরাট সুবিধা পাওয়া গেল। আমার সামনে আগে দুজন অসাধারণ বক্তা কথা বলেছেন, তারা সব কাজের কথা বলে শেষ করে ফেলেছেন। আমি সব সমর্থন করি বলে শেষ করে দুই ফেলাই চারটা উচিত। অকাজের কথাই বলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, দু একটা কাজের কথা বলি। যে কয়েকটা পয়েন্ট আপনি এনেছেন, জিও পলিটিক্সে আমাদের সামনে আসলে একটা চ্যালেঞ্জ আছে, এটা এই সরকারের সময় যদি নাও হয়। আমি ধারণা করি আহ রাখাইনকে কেন্দ্র করে একটা মেজর
ক্রাইসিস এন্ড chaos হবে। এখন মানে এখানে এত বিস্তারিত আলোচনার সুযোগ নাই, এখানকার জিওপলিটিক্স এত জটিল হয়ে গেছে। এখানে কোনো না কোনো ফর্মে বাংলাদেশকে ঢুকে পড়তে হবে, না আমার মনে হয় ঢুকে পড়তে হবে বা পরিস্থিতি তৈরি হবে। এখন যে ধরনের পরিস্থিতি ওখানে বিরাজ করছে, ধরুন আমি সরিয়ে রাখি যে বাংলাদেশ সরকার খুব টাফ হলো যে আমরা রোহিঙ্গাদেরকে ওইদিকে কোনো ইনভলভ হতে দেবো না, কিন্তু রোহিঙ্গারা হতে শুরু করলো, রোহিঙ্গারা যদি ওখানে ইনভলভ হতে শুরু করে, আরাকান আর্মি যদি রিটালিয়েট করে, এক তো করিডোর দিতে গেলে আপনি জান্তার সাথে আপনার সমস্যা হবে। আরাকান আর্মি খুশি করে যদি এটা করতে চান, যেটা আমাদের ডক্টর খলিলরা চাইছেন। আবার উল্টো, এখন ওই যে আবারও বলছি, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের যে রিপোর্টটা সেটা অনুযায়ী যদি হয়, এবং সামনে এটা নিয়ে প্রচুর আমরা বুঝতে পারি খেলাধুলা আছে, এবং আমরা এটাকে সবকিছুকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির পার্ট হিসেবে যদি দেখি, এবং এর মধ্যে একটা ছোট্ট আহ কি বলবো, এটা একটা স্পাইস, এটাকে আমরা খুব সিরিয়াসলি যদি নাও দেখি, তারপরে একটু বলে রাখি। এটা খুব মানে খুব হালকা ভাবেও বলে যে তা না, মানে চায়না তাইওয়ান ইনভেড করতে পারে 2027 সালে, এরকম একটা তথ্য আছে। অনেকগুলো বিষয়, এত বিস্তারিত সুযোগ নেই, জাস্ট দুই তিনটা যদি বলি। বলা হয় যে একটা অ্যাম্ফিবিয়াস অ্যাটাক করার মতো যথেষ্ট পরিমাণ অ্যাম্ফিবিয়াস ভেহিকল তার তৈরি হয়ে যাবে চায়নার। শি জিনপিং এর বয়স হচ্ছে, এবং ট্রাম্পের টেনিয়রের মধ্যেই কাজটা করা ভালো হবে, কারণ ট্রাম্প খুবই ধারণা করা হয় যে এখানে ইনভলভ হবে। এর আগে পর্যন্ত আমেরিকার একটা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি ছিল, সে করবে কি করবে না বলতো। বাইডেন তো করে ফেলছেই, বলবে যে যদি অ্যাটাক করে আমেরিকা ইনভলভ হয়ে যাবে বলেই ফেলতো, আবার হোয়াইট হাউস অস্বীকার করতো। ধারণা করা হয় যে ট্রাম্প এটা করবে না। যদি তাই হয়, ধরুন এখন 27কে কেন্দ্র করে যদি হয়, এগুলো সবগুলোকে আমরা এটার সাথে অ্যালাইন করে দেখতে পারি, ফলে জিওপলিটিক্সে সরকার, সামনের সরকার খুবই সিরিয়াস প্রবলেম ফেস করবে। ভারতের দিক থেকে সমস্যা আসলে খুব বেশি কমবে তা না, কারণ আমি যেটা মনে করি, ভারতের এই রিয়ালাইজেশন সরকারের আসবে না যে বাংলাদেশে শেখ হাসিনার মতো একটা স্লেভ আমি আর পাবো না, 50%ও সেফ পাবো না শেখ হাসিনা, বা 25%ও পাবো না, তো আমি রিয়ালিটি মাইনে নিয়ে আমি ঠিকঠাক মতো কাজ করব। এই রিয়েলাইজেশন তাদের আছে বলে সন্দেহ আছে। আমি তাত্ত্বিকভাবে ধরে রাখি যে পরের সরকারটা খারাপ, সে শেখ হাসিনা হতে চায়, কিন্তু বাংলাদেশে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, শেখ হাসিনা দূরে থাকুক, শেখ হাসিনা 20% 10% করে ক্ষমতায় থাকা কঠিন হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এবং অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট উস্কে দেওয়ার মতো প্রচুর মানুষ আছে, যারা ইভেন আমি এই আশঙ্কা করি ইন্ডিয়ার সাথে তো একটা ওয়ার্কিং রিলেশনশিপ লাগবে, এটা লাগবে, এই যুদ্ধ চালিয়ে যাওয়া যাবে না। ওই ওয়ার্কিং রিলেশনশিপ করতে গেলেও দেখবেন কিছু লোকজন, এই সরকার ইন্ডিয়ার দালাল হয়ে গেছে, নির্বাচন চাওয়াটাও ইন্ডিয়ার দালাল হয়ে যাওয়ার জন্য ক্যাম্পেইন রয়ের করছে। এজেন্ট। রয়ের এজেন্ট, এক্স্যাক্টলি। মানে আমি আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি নির্বাচন চাই, সেজন্য আমি রয়ের এজেন্ট, ইন্ডিয়ার দালাল, কচু খেতি। মানে এই ভারত আমার ইউটিউব চ্যানেল ওখানে অফিসিয়ালি বন্ধ করেছে, আমি ইউটিউব থেকে এই তথ্য পেয়েছি। মানে ভারত সরকার অফিসিয়ালি আমাকে শত্রু জ্ঞান করছে, অথচ আমি আবার ভারতের দালাল। কিন্তু এই ক্যাম্পেইন গুলো একটা অংশের মধ্যে কাজ করে। সো জিওপলিটিক্স এর দিক থেকে ভারতের সাথে সম্পর্ক উইল বি এ বিগ চ্যালেঞ্জ, এবং এই পয়েন্টেই আপনি আসলে জনগণকে উস্কে দিতে পারেন, এবং এই উস্কানি ভবিষ্যতে সরকারের সময় চলবে। কিন্তু এটা একটা উভয় সংকট, ভারতের সাথে এই যুদ্ধ আমরা চালিয়ে যেতে পারবো না, আমরা ওই খুবই টাফ আলাপ ছড়িয়ে রাখি। আপনি দেখবেন একটা বাণিজ্য চুক্তি করতে গেছেন, আপনি একটা সম্পর্ক নর্মালাইজেশনের দিকে যাচ্ছেন, একটা বাইল্যাটারাল সফর করতে যাচ্ছেন, এগুলো প্রত্যেকটা প্রবলেম তৈরি করতে পারে। So এটা একটা বড় চ্যালেঞ্জ থাকবে। আবারও বলছি যে দেশের ভেতরে এবং দেশের বাইরে থাকা কিছু লোকজন এটাকে নিয়ে কাজ করবে। অর্থনীতি নিয়ে আমি মনে করি জ্যোতি ভাই বলেছেন, তিনি রাইট, যে সরকারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে জমে থাকা প্রচুর ইনভেস্টমেন্ট দুম করে এসে পড়বে। এবং আমি অনুমান করি যে এটার একটা বেনিফিট প্রথম 1 বছর, আপনি শর্ট টার্মের কথা বলছেন, 1-2 বছর সরকার পাবে, এবং সেটা যদি ইকোনমির চাকা ভালো মতো ঘুরিয়ে দেয়, সেই ক্ষেত্রে এটা সম্ভাবনা আছে যে জবের ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট ফেলবে। এখানে একটা কথা একটু জরুরি, যে আমাদের এখন রিজার্ভের একটা সংকট কিন্তু আবার তখন দেখা দিতে পারে। আমাদের রিজার্ভ যে স্টেবল আছে তার একটা মেজর কারণ হচ্ছে আমাদের অর্থনীতি এখন অনেক ঠান্ডা হয়ে গেছে, এলসি ইম্পোর্ট এগুলো সব কমে গেছে, এলসি কমে যাওয়ার কারণে। তো যখন অর্থনীতির ডিমান্ড তৈরি হবে, প্রচুর ইম্পোর্ট শুরু হবে, তখন কিন্তু আবার সরকারকে এটা একটু চ্যালেঞ্জের দিকে পড়ার সম্ভাবনা থাকবে, যে তার ডলার রিজার্ভ কেমন হয়, ডলারের প্রাইস যদি আবার আনস্টেবল হতে শুরু করে, সেটা আবার উল্টো এক ধরনের সংকট তৈরি করতে পারে। আদার দেন অর্থনীতি ভালো চলবে বলে আমি মনে করি, খারাপ না। ব্যুরোক্রেসি নিয়ে আগামী সরকার যদি চায়, ব্যুরোক্রেসি অনেক ভালোভাবে কাজ করবে, আমি মনে করি কাজ করানো সম্ভব, কারণ এই ব্যুরোক্রেসি অপরাধী ব্যুরোক্রেসি। এই ব্যুরোক্রেসি ঠিক তার চেহারা ধারণ করে ফেলবে ভয়ের কারণে,
যদি সে চায়। সুতরাং এটা জাস্ট সরকারের সদিচ্ছা। কিছু সংস্কার দরকার আছে, আমি দ্বিমত করি না। আমি মনে করি যে সরকারের দিক থেকে এই সদিচ্ছা কিছুটা হলেও থাকবে। তো ব্যুরোক্রেসিকে আমরা এখন যত খারাপ দেখছি, এটা তখন অত বেশি খারাপ হবে বলে আমার মনে হয় না। অত্যন্ত বড় মেজরিটি নিয়ে জনগণের ভোটে জিতে আসা একটা সরকার। এবং আমি শেষে বলবো যে এই সরকারটা আসলে কেন আমি আশাবাদী সেটা। তার আগে আরেকটা জিনিস, এই সরকারের কি করা উচিত। আমার মনে হয় এই সরকারের যেটা সবচেয়ে জরুরি হবে সেটা হচ্ছে জনগণের এক্সপেকটেশন কমিয়ে আনা। এটা কিন্তু খুব অদ্ভুত শোনায়, এবং এটাই এই সব আগামী সরকারের জন্য মোক্ষম সময়। কারণ তার এখন অনেক টাফ কম্পিটিশনের মধ্যে যেতে হচ্ছে না, যে সরকারকে অনেক মানে সরকার মানে নির্বাচনের আগে দলকে অনেক বেশি স্বপ্ন দেখাতে হবে, অনেক কিছু করতে হবে এটা বলবে। রাদার সরকার এখন থেকে ক্যাম্পেইন করা দরকার যে এই প্রবলেম আছে, আমরা সিরিয়াসলি চেষ্টা করব, কিন্তু এগুলো আমাদের সময় লাগবে, এগুলো হওয়ার জন্য লাগবে, এবং ভবিষ্যতে যেটা আমরা আজকে সমালোচনা করলাম, যেখানে যেখানে তাদের ফেইলিয়ার আছে এগুলো স্বীকার করা এবং ক্রমাগত কাজ করা এবং আগে থেকে মানসিক ভাবে প্রস্তুত করা। 5th অগাস্টের পর একটা জিনিস আমি প্রথম থেকে বলে আসছি, কিন্তু স্বাভাবিকভাবেই যেটা হয়, আমরা আবেগে যখন ভেসে যাই, যুক্তি শুনি না। আমি মানুষের এক্সপেকটেশন কমানোর কথা রিপিটেডলি বলেছি। আজকে আমাদের অনেকের মধ্যে অনেক কিছু হতাশা, এই সংস্কার হইলো না, ওইটা হইলো না, আপার হাউস এভাবে হইলো না, এনসিসি হইলো না। হইতে হবে কেন? হইতে হবে কেন? আমি যদি এভাবে বলি যে এখনই হইতে হবে কেন? বাংলাদেশের ইতিহাস শেষ হয়ে যাচ্ছে না? তো আমরা অনেক এক্সপেক্ট যেহেতু করেছি, হতাশ হয়েছে, সব বিএনপির উচিত হবে, কারণ এটা যে শুধুমাত্র শেখ হাসিনার ধ্বংস তা না, তার দলের যে র্যাঙ্ক এন্ড ফাইলস আছে তারা যা যা করছে তাদেরকে নিয়ন্ত্রণ করাও আসলে খুব সহজ হবে না। অনেক রকম সমস্যা থাকবে। এই সমস্যা থাকবে এটা বলে রাখা মানুষকে অগ্রিম। আমরা ক্ষমতায় আসি, আমরা চেষ্টা করি, এবং সে যদি দেখাতে পারে সে চেষ্টা করছে, পদক্ষেপ নিচ্ছে, তাহলে মোটা দাগে এটা পারার সম্ভাবনা আছে, ভালো হবে। আর আমি যে কারণে অতি না হলেও বেশ খানিকটা আশাবাদী, সেটা হচ্ছে জনাব তারেক রহমান, আমি মনে করি, বিশ্বাস করি যে তিনি অনেকটাই অনেক অনেক ভিন্ন একজন মানুষ। এখন উনি ভিন্ন ভাবে সবকিছু পরিকল্পনা নিয়ে নেমেছেন, পরিকল্পনা তার আছে। এখন তিনি দূরে আছেন, তখন তার হাতে প্রশাসনিক ক্ষমতা নাই, তিনি অনিয়ম যারা করেন তাদেরকে বহিষ্কার করতে পারেন, কিন্তু উনি যখন সব প্রশাসন এবং আইন শৃঙ্খলা সবকিছু তার নিয়ন্ত্রণে থাকবে সরকার, সব পারবেন না, অনেক কিছুই পারবেন না, কিন্তু অনেক ক্ষেত্রেই পারবে। তো এই সদিচ্ছা থাকলে আমি খুব খারাপ সরকার সামনে দেখি বলে আমার মনে হয় না। আর সেই পুরোনো কথা, একটা গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় থাকে, সেই সরকারের অনিয়মও যদি হয়, এগুলো বলতে একটু খারাপই শোনাবে, সেটা হচ্ছে যে অনিয়ম গুলো নিয়ে আলাপ আলোচনা হয়, সেগুলোরও এক ধরনের নিয়ন্ত্রিত ভাবে হয়, সেগুলো এক ধরনের স্ট্রাকচার্ড ভাবে হয়। রেন্ট সিকিং, আমরা যদি সরাসরি বলি, রেন্ট সিকিং এরও একটা স্ট্রাকচার তৈরি হয়, ফলে যে অরাজক পরিস্থিতি এখন দেখা যাচ্ছে সেটা বেশ খানিকটা কমে আসবে। এবং আমি মনে করি খুব মেজর মেজর খারাপ দিকে আমরা যাবো না। আমরা এই সরকারের চাইতে, হাসিনার কথা বাদই দিলাম, প্রায় সব ক্ষেত্রেই লক্ষণীয়, উল্লেখযোগ্য আমি ইমপ্রুভমেন্ট দেখবো। অনেক ধন্যবাদ জাহিদ ভাই। এবং আসিফ, একটা কথা আমার একটু যোগ করে রাখা শিওর ভালো, শিওর শিওর মানে শিওর ভালো ভালো বলতে কিন্তু আমি শিওর। এক্সপেকটেশন অনুযায়ী বলছি। বাংলাদেশ নিখুঁত, খুব সুন্দর, অনেক ভালো চলবে তা বলছি না, আমি এক্সপেকটেশন কমিয়ে বলছি, কমিয়ে রাখার কথা বলছি। আমরা আমরা আসলে যেটা দেখতে চাইবো ভবিষ্যতেও, সরকার ক্রমাগত ভালো করছে কিনা, ধাপে ধাপে ভালো করছে কিনা, ভালো দিকে যাচ্ছে কিনা, সেই জিনিসগুলো একটু দেখা দরকার। এবং সেটা যদি আরেকটা কথা, বটম লাইন, যারা তারেক রহমান একটা সিগন্যাল দিচ্ছেন, তিনি প্রেস ফ্রিডমের ব্যাপারে খুবই খুবই ওপেন। তাকে সমালোচনা করে 5th অগাস্টের পর যত কার্টুন হয়েছে, তার প্রতি ডেরোগেটরি অ্যাটিটিউড তিনি নিজে শেয়ার করেছেন। আপনি যদি প্রেস ফ্রিডম নিশ্চিত করতে পারেন, আপনি যদি প্রেসের সাথে আমি এখন সোশ্যাল মিডিয়াকেও যোগ করি, এটা যদি নিশ্চিত করতে পারেন, একটা সরকার আসলেও চাইলেও খুব বেশি খারাপ হতে পারবে না। সরকার অনেক কিছু নিয়ন্ত্রণ করবে, যদি এনশিওর করা যায়, এবং তার সেই সদিচ্ছা আছে বলে আমি বিশ্বাস করি। না, অনেক ধন্যবাদ জাহিদ ভাই, আপনি ভালো বলেছেন এই সেন্সে যে আমাদের আসলে ওই যে জিনিসটা গত বছর থেকেই আমরা বলছিলাম যে আউটরাইট চেঞ্জ, রেডিক্যাল ইমপ্রুভমেন্ট এখনই সব করে ফেলতে হবে। এই চিন্তাতে ডুবে যাওয়াটা যে আমাদের জন্য মানে এই চিন্তাটাতে আসলে ডোবানো হয়েছে, আমি ডুবে গেছে সেটা না। এই হাইপটা তোলা হয়েছিল যে এই সরকারই সবকিছু করে ফেলবে, দেশের বিরাট উন্নতি করে ফেলবে, 5 বছর আলাপ হয়েছিল এই ধরনের। তো এই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে বাংলাদেশের নাগরিকরা এখন মোটামুটি একটা বাস্তবতার গ্রাউন্ডে এসে দাঁড়িয়েছে, এবং ওনাদের এক্সপেকটেশনও মোটামুটি একটা নমিনাল লেভেলে এসে আমি আমার পরিচিত সার্কেল, সোশ্যাল সার্কেলে বা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখি, অ্যাপার্ট ফ্রম যে যারা সরকারকে অন্ধভাবে প্রমোট করার চেষ্টা, আমি তাদের কথা বলছি, সাধারণ একেবারে সাধারণ নাগরিক যারা পরিশ্রম করে দিন যাপন করেন, ওনাদের মধ্যে এক্সপেকটেশনটা ওইটাই। এবং
এই কারণে আমি মোটামুটি সকল ধরনের নাগরিকদের মধ্যে একটা জাতীয় নির্বাচনের প্রত্যাশা সব জায়গায় দেখতে পাচ্ছি। এটা যে যেভাবেই বলুক প্রত্যাশাটা ওদিকেই যাচ্ছে, কারণ হচ্ছে সবার কাছে ওই প্রত্যাশায় যে একটা জাতীয় নির্বাচন হলে একটা নির্বাচিত সরকার অর্ডার নিয়ে আসে। সবাই কিন্তু এখন একটা অর্ডার চাচ্ছে, এই যে একটা অসম্ভব ডিসঅর্ডারলি সিচুয়েশন থেকে একদম মিনিমাম এক্সপেকটেশনে নেমে এসেছে। তো এই জায়গাটা যদি মাথায় রেখে পরবর্তী নির্বাচিত সরকার কাজ করে, আপনারা যে এই পয়েন্ট গুলো তুলে ধরলেন তারা যদি আন্তরিক হয়, সবচেয়ে বড় কথা আমার যে এই জিনিসটা পয়েন্ট করার মতো, যে একটা সরকারের আন্তরিকতা থাকলে সে আসলে অনেক সবচেয়ে কিছুই করে ফেলতে পারবে এবং সে একটা সিস্টেম দাঁড় করিয়ে ফেলতে পারবে। তো আমাদের আজকের আলোচনা আমার মনে হয় এখানেই, আর কারো কোনো বক্তব্য আছে? শফিক ভাই, শফিক ভাই কি আছেন? না, আজকে আজ- আজকের মতো হ্যাঁ, ঠিক না, আছে, আজকের অনেক মোটামুটি, অনেক কথাবার্তা হয়েছে। হ্যাঁ, আমাদের মোটামুটি একটা প্রাণবন্ত আলোচনা হলো। জাহেদ ভাই, শফিক ভাই, জ্যোতি ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। এবং আমরা বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস এন্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইনের পক্ষ থেকে আজকের এপিসোডটা, আজকের এই কনভারসেশনটা আমরা উৎসর্গ করছি হ্যাঁ, 2024-এর জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থানে নিহত এবং আহতদের প্রতি, এবং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় গত 15 বছরে যারা প্রাণ দিয়েছেন, যারা গুম হয়েছেন, যেসব পরিবার নির্যাতিত হয়েছেন, এবং এছাড়াও 90-এর গণঅভ্যুত্থানে যেই আহ আন্দোলনকারীরা মারা গিয়েছেন, সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি আমরা আজকের এই এপিসোডটা আমরা উৎসর্গ করছি। সবার প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের এপিসোডটা এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।